দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ থামছেই না। দেশজুড়ে প্রতি গ্যালন গ্যাসের দাম এখনও $4 উপরে, যা গত বছরের একই সময়ের তুলনায় 34% বেশি। এর ওপর যুক্ত হয়েছে চাকরি হারানোর ভয়। শুধুমাত্র জুলাই মাসেই কাজ হারিয়েছেন 23,000 মানুষ। নিত্যপণ্যের আকাশচুম্বী দাম আর কর্মসংস্থানের অনিশ্চয়তা নিয়ে চরম চিন্তায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, প্রশাসনের নীতিগত সিদ্ধান্তের কারণে নিকট ভবিষ্যতে এই পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনের আশা দেখছেন না তারা। এখনও দেশব্যাপী প্রতি গ্যালন গ্যাসের দাম $4 উপরে, গত বছরের একই সময়ের তুলনায় যা 34% বেশি। জুলাই মাসে 23,000 মানুষ চাকরি হারিয়েছেন। এ নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অ্যাক্সিওসের চিফ ইকোনমিক রিপোর্টার নীল অরুণ মনে করছেন, যারা চাকরি হারাচ্ছেন তাদের নতুন চাকরি পাওয়া কঠিন হবে। সম্প্রতি প্রকাশিত জরিপে প্রতি 10 জনে 8 জন মানুষ তাদের গ্রোসারির দাম নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত বলে জানালেন ইউনিভার্সিটি অব শিকাগোর প্রফেসর ও গবেষক জেনিফার বেন্স। ইউনিভার্সিটি অব মিশিগানের অর্থনীতির প্রফেসর জাস্টিন ওলফার জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নানা নীতির কারণেই সামনের দিনগুলোতেও অর্থনীতিতে ইতিবাচক কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সময় হোয়াইট হাউসের ডাইরেক্টর জেনিফার পলমেরি বলেন, ট্রাম্প জানেন কিন্তু গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করেন না। এর সম্ভাব্য একটি কারণ হতে পারে তিনি আগামীতে ভোট করছেন না। অর্থনীতি বিশ্লেষক ডেভিড ডাকার মনে করছেন, 2022 সালের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেন এরকম মূল্যস্ফীতি, সামাজিক নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করতে না পারায় তার দলকে চরম মূল্য দিতে হয়েছিল। অর্থনৈতিক সংখ্যা যে হারে বাড়ছে, তাতে আগামী মধ্যবর্তী নির্বাচনে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। হরমুজ প্রণালী উন্মুক্ত করতে স্থলসেনা মোতায়েন ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে কার্যকর সামরিক বিকল্প নেই বলে মনে করেন অবসরপ্রাপ্ত জেনারেল ব্যারি ম্যাককাফ্রি। সাবেক সিআইএ কর্মকর্তা মার্ক পলিমেরাসের মতে, সামরিক মজুদের উপর চাপ থাকায় ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপই গুরুত্বপূর্ণ বিকল্প। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং বলেন, সমরাস্ত্রের ঘাটতি দ্রুত পূরণ করা সম্ভব নয়, এতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের কারণে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম ও গোলাবারুদের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে। বিশেষ করে প্যাট্রিয়ট মিসাইল এবং থার্ডের মতো উচ্চমাত্রার এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী এসব সামরিক অস্ত্রের প্রায় 40-70% মজুদ শেষ হয়ে গেছে। এই ঘাটতি পূরণে অস্ত্র উৎপাদন ও সরবরাহ ত্বরান্বিত করতে প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে চাপ দিচ্ছে পেন্টাগন। ডেপুটি ডিফেন্স সেক্রেটারি স্টিভ ফেনবার্গ প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে আগামী 21 দিনের মধ্যে দ্রুত অস্ত্র তৈরির পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে পেন্টাগনের সময়সীমা বেঁধে দেওয়াকে পুরোপুরি হাস্যকর বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং। তিনি জানান, সাধারণ গোলাবারুদ বা আর্টিলারি শেলের মতো এসব অস্ত্র চাইলেই রাতারাতি বা গণহারে উৎপাদন করা সম্ভব না। হার্টলিং ব্যাখ্যা করেন, এসব অস্ত্র তৈরির পেছনে বিশেষায়িত রকেট মোটর এবং জিপিএস গাইডেন্স সিস্টেমের মতো স্পর্শকাতর প্রযুক্তি যুক্ত থাকে। কারখানাগুলোর উৎপাদন ক্ষমতা বা কারিগরি অবকাঠামো পরিবর্তন করে সরবরাহ নিশ্চিত করতে অন্তত 1 থেকে কয়েক বছর সময় প্রয়োজন। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের দেশে নতুন প্রতিরক্ষা সরঞ্জাম কারখানা স্থাপনের দাবিও সঠিক নয় বলে জানান তিনি। অবসরপ্রাপ্ত জেনারেল ব্যারি ম্যাককাফ্রি বলেন, টমাহক ও প্যাট্রিয়ট মিসাইলের মতো অত্যাধুনিক সমরাস্ত্রের ঘাটতি বৈশ্বিক নিরাপত্তা রক্ষায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, যা পুনর্গঠন করতে প্রায় 5 বছর পর্যন্ত সময় লাগতে পারে। তিনি মনে করেন, ব্যাপক সংখ্যক স্থলসেনা পাঠানো ছাড়া সামরিকভাবে হরমুজ প্রণালী উন্মুক্ত করার মতো কোনো কার্যকর বিকল্প প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে অবশিষ্ট নেই। সাবেক সিআইএ কর্মকর্তা মার্ক পলিমারোপোলোসের মতে, বর্তমানে ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখার নমনীয় নীতি ট্রাম্প প্রশাসনের একমাত্র পথ। বিশ্লেষকদের মতে, পেন্টাগন বড় ধরনের সামরিক আঘাত হানলে ইরান যে পাল্টা জবাব দেবে তা প্রতিহত করার মতো পর্যাপ্ত রক্ষণাত্মক মিসাইল এই মুহূর্তে আমেরিকা ও তার আঞ্চলিক মিত্রদের কাছে নেই।
বিগত 5 দশকে হামলা, যুদ্ধ এবং সরকার বিরোধী বিক্ষোভে সব মানুষ নিহতের জন্য ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে ওয়াশিংটনকে তেহরানের বিভিন্ন শর্ত দেওয়ার জবাবে এই কথা বলেন তিনি। সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালী এখন উন্মুক্ত এবং এটি পুরোপুরি আমেরিকান নেভির নিয়ন্ত্রণে রয়েছে। অনুষ্ঠানে শিশুদের টিকাদান সীমিত করার লক্ষ্যে নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট। সোমবার হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের টিকাদান সূচি ও নির্দেশিকায় বড় ধরনের পরিবর্তন এনে একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাহী আদেশের মাধ্যমে শিশুদের টিকার সংখ্যা 17টি থেকে কমিয়ে 11টিতে সীমাবদ্ধ করার সুপারিশ করা হয়েছে। Vaccine recommendations for only 11 core vaccinations against the most serious and dangerous diseases along with the পাশাপাশি হাম, মাম্পস এবং রুবেলার টিকা MMR একসঙ্গে না দিয়ে 3টি আলাদা ডোজে দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। At 1 year you should have 5 separate visits for vaccines rather than getting them all in the same day. মৌলিক 11টির বাইরে শিশুদের আর কোনো টিকাদানের বাধ্যবাধকতা থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। In addition, this executive order directs the Attorney General to advance legal challenges against states that violate children's rights to religious or medical vaccination. এ সময় তিনি আবারও দাবি করেন, শৈশবের বিভিন্ন টিকার সাথে অটিজমের যোগসূত্র রয়েছে। Well, we do not know exactly what the cause is with respect to autism. It is essential. হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের ক্ষতিপূরণ দাবির জবাবে ট্রাম্প বলেন, বিগত 50 বছরের কর্মকাণ্ডের জন্য উল্টো তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। Well, we're going to ask for money for the damage they've done over a 50-year period. Whether you go SS Cole or whether you go all of the people that were so badly hurt, so badly wounded or killed. ইরান 4 মাসে হাজার হাজার বিক্ষোভকারীকে হত্যা করেছে দাবি করে তিনি বলেন, নিহত সেসব বিক্ষোভকারীর পরিবারগুলোরও ক্ষতিপূরণ পাওয়া উচিত। It was 52,000 a month and a half ago. So now what is it? So if there's damages to be paid, I think Iran should pay those damages. গত 50 বছর ধরে ইরান মধ্যপ্রাচ্যে গুন্ডামি করে আসছে বলেও অভিযোগ করেন তিনি। ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালী এখন পুরোপুরি উন্মুক্ত এবং এটি আমেরিকান নেভির শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে। And we let people in that we want to let in, and those people come in, and they've been coming in and they're going out. এছাড়া তার বিতর্কিত অ্যান্টি ওয়েপনাইজেশন ফান্ডের ভবিষ্যৎ কি হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট জানান, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ ইখতিয়ার নতুন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের উপর ছেড়ে দেওয়া হয়েছে। Well, that'll be up to Todd Blanche. He was our new, and who will be, I think, a great Attorney General. Yeah, please. অ্যাটর্নি জেনারেল হিসেবে শপথ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্ল্যাঞ্চ। সোমবার ওভাল অফিসে প্রেসিডেন্টের উপস্থিতিতে বিচারক এমিল বোভ তাকে শপথ পড়ান। এর মাধ্যমে জাস্টিস ডিপার্টমেন্টের শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিলেন ব্ল্যাঞ্চ। তবে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল আলবার্টো গঞ্জালেস। এপস্টিনের নথি প্রকাশে ট্রাম্প বাধা দিলে ব্ল্যাঞ্চের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সেনেটে মনোনয়ন চূড়ান্ত অনুমোদনের পর অ্যাটর্নি জেনারেল হিসেবে শপথ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্ল্যাঞ্চ। সোমবার ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ফেডারেল আপিল আদালতের বিচারক এমিল বোভ তাকে শপথ বাক্য পাঠ করান। শপথের পর ব্ল্যাঞ্চ নিজ কর্মস্থলে যোগ দিলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান জাস্টিস ডিপার্টমেন্টের কর্মীরা। তবে এজি হিসেবে ব্ল্যাঞ্চের দায়িত্ব গ্রহণ নিয়ে আশঙ্কা জানিয়েছেন বুশ প্রশাসনের সাবেক অ্যাটর্নি জেনারেল আলবার্টো গঞ্জালেস। তিনি বলেন, 49 জন সেনেটর যখন তার উপর আস্থা রাখতে পারেন না, তখন তা অবশ্যই দুশ্চিন্তার। তিনি বলেন, কংগ্রেসের পাশ করা আইন অনুযায়ী কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সব নথি প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে ব্ল্যাঞ্চের। একই সঙ্গে গঞ্জালেস স্মরণ করিয়ে দেন, অ্যাটর্নি জেনারেলের দায়বদ্ধতা সংবিধান এবং দেশের আইনের প্রতি কোনো প্রেসিডেন্টের বা রাজনৈতিক দলের প্রতি নয়, প্রয়োজনে প্রেসিডেন্টের বিরুদ্ধেও দাঁড়ানো উচিত বলেও উল্লেখ করেন তিনি। সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক নিকি ম্যাককান রামিরেজ মনে করেন, ব্যক্তিগত স্বার্থেই ব্ল্যাঞ্চ অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। বিশ্লেষক হায়েস ব্রাউন বলেন, ব্ল্যাঞ্চ অ্যাটর্নি জেনারেল হওয়ায় ট্রাম্পের হাতে ডিওজের পূর্ণ ক্ষমতা থাকবে। রিপাবলিকান সেনেটররা এটা জেনেই মনোনয়ন দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। আরেক বিশ্লেষক অ্যাবি লিভিংস্টোন মনে করেন, ব্ল্যাঞ্চের মাধ্যমে ট্রাম্প তার ব্যক্তিগত প্রতিপক্ষদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবেন। ডিওজের পেশাদার ও অভিজ্ঞ কর্মকর্তাদের ট্রাম্প প্রশাসনের ক্রমাগত বহিষ্কার নিয়ে প্রশ্ন তোলেন বিশ্লেষক লিসা রুবিন। পাম বিচ কাউন্টির সাবেক স্টেট অ্যাটর্নি ডেভ অ্যারনবার্গ আশঙ্কা করে বলেন, আগের চেয়ে আরও বেশি আগ্রাসী হতে পারেন ব্ল্যাঞ্চ।
ইউটার 174 বর্গমাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়া দাবানলে পুড়ে গেছে হাজার হাজার একর জমি। আগুন নেভাতে কাজ করা একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান তারা। এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 জন পাইলট নিহত হয়েছেন। হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনায় নতুন করে সেখানে আরেকটি আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে সাউদার্ন অরেগনে রাইট স্প্রিং ফায়ার দ্রুত ছড়িয়ে পড়ায় সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য করা হয়েছে। আগুন নেভানোর কাজে ফায়ার ফাইটারদের সহায়তা করার সময় একজন ঠিকাদার মারা গেছেন। বাকফায়ার নামের আরেকটি দাবানল ক্যালিফোর্নিয়া ও নেভাডা সীমান্তবর্তী রেনো শহরের কাছাকাছি অবস্থিত বাড়িঘরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি পুরো অঞ্চল জুড়ে অত্যন্ত গরম ও শুষ্ক আবহাওয়া দাবানলগুলোকে আরও ভয়াবহ করে তুলেছে, যার ফলে হিমশিম খেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। ওয়াশিংটনের স্পোকেন কাউন্টিতে দাবানলে সর্বস্ব হারিয়েছেন অনেক বাসিন্দা। অন্যদিকে সীমান্তের ওপারে কানাডাও ভয়াবহ দাবানলের সঙ্গে লড়াই করছে। ব্রিটিশ কলম্বিয়ায় দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানে 20,000-এরও বেশি মানুষকে তাদের বসতবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটিশ কলম্বিয়ার সামারল্যান্ড শহরের দাবানলে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং ধোঁয়া ও আগুনের শিখার কারণে হাইওয়ে দিয়ে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তরুণদের সামাজিক মাধ্যম ব্যবহারে আসক্ত করে তোলার অভিযোগে মেটা, গুগল, টিকটক ও স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে করা হাজার হাজার মামলা এগিয়ে নেওয়ার অনুমতি দিয়েছে আপিল আদালত। সোমবার সান ফ্রান্সিসকো ভিত্তিক 9th ইউএস সার্কিট কোর্ট অব আপিলস মেটা ও টিকটকের করা আবেদন খারিজ করে দেয়। আদালতের সিদ্ধান্তের ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক মেটা, গুগলের প্রতিষ্ঠান অ্যালফাবেট, টিকটকের মালিক বাইটড্যান্স এবং স্ন্যাপচ্যাটের মালিক স্ন্যাপ ইনকের বিরুদ্ধে করা 3,000-এর বেশি মামলা নিম্ন আদালতে এগিয়ে যেতে পারবে। Mr. Zuckerberg, did Meta purposely design the platform to harm children? মামলাগুলো করেছে বিভিন্ন স্টেট ও স্থানীয় সরকার, স্কুল ডিস্ট্রিক্ট এবং ব্যক্তিরা। তাদের অভিযোগ, এসব কোম্পানি ইচ্ছাকৃতভাবে এমন পণ্য ও ফিচার তৈরি করেছে যা শিশু ও কিশোরদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখে এবং তাদের মধ্যে আসক্তি তৈরি করে। মামলাকারীদের দাবি, সামাজিক মাধ্যম ব্যবহারের সঙ্গে তরুণদের মধ্যে বিষণ্ণতা, উদ্বেগ, শারীরিক গঠন নিয়ে নেতিবাচক ধারণা ও সামগ্রিক মানসিক স্বাস্থ্য সংকট বাড়ার সম্পর্ক রয়েছে। মেটা ও টিকটক অবশ্য এসব অভিযোগের বিরুদ্ধে আইনি সুরক্ষা চেয়েছিল। কোম্পানিগুলোর যুক্তি ছিল 1996 সালের কমিউনিকেশন ডিসেন্সি অ্যাক্টের সেকশন 230 অনুযায়ী ব্যবহারকারীদের পোস্ট করা কন্টেন্ট নিয়ে দায় থেকে অনলাইন কোম্পানিগুলো যে সুরক্ষা পায়, প্ল্যাটফর্মের কথিত আসক্তিকর বৈশিষ্ট্য নিয়ে করা মামলায় সেই ক্ষেত্রেও সুরক্ষা প্রযোজ্য। Have you guys tried Halo Scales? Like the Yeah. My husband actually curly straightened it today. কোম্পানিগুলো আরো যুক্তি দেয়, মামলা শেষ হওয়ার পরেই সাধারণত আপিলের সুযোগ আসে। তাই নিম্ন আদালত সেকশন 230-এর সুরক্ষা প্রত্যাখ্যান করার পরেই সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ তাদের থাকা উচিত। And then you look at the comments and they're all like, oh. তবে 9th সার্কিট আদালত এই যুক্তি গ্রহণ করেনি। আদালত বলেছে সেকশন 230 কোনো মামলার রায় থেকে সুরক্ষা দেয়, কিন্তু মামলা শুরুর আগেই তা বন্ধ করে দেওয়ার মতো পূর্ণাঙ্গ দায় মুক্তি দেয় না। ফলে এই পর্যায়ে কোম্পানিগুলোর আপিলকে অকালপক্ষ বলে মনে করেছে আদালত। ফলে তরুণদের সামাজিক মাধ্যম ব্যবহার, প্ল্যাটফর্মের নকশা ও আসক্তি তৈরির অভিযোগ নিয়ে কোম্পানিগুলোর বিরুদ্ধে দায় নির্ধারণের আইনি লড়াই এখন আরও এগিয়ে যাবে।